অফিসের মেয়েটি শীতলকে নিয়ে লিফটে ঢুকলো। রাজের কেবিন থেকে বেরিয়ে একটা কথাও বলেনি সে শীতলের সাথে। শীতল শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। শীতলকে গাড়িতে উঠিয়ে শেষ মুহূর্তে বলল, ম্যাডাম, আপনি স্যারের স্ত্রী তাই না? শীতল মাথা নাড়ালো। আপনার কথা শুনেছি। স্যার যখন মানসিক রোগী ছিল তখন গ্রামের এক শিক্ষকের মেয়ের সাথে বিয়ে হয়েছিল। মেয়েটি পরহেজগার। সেই মেয়েটি আপনি। শীতলের এসব কথা শুনতে ভালো লাগছে না, মাথা ধরেছে তার। মেয়েটি বলল, আপনাকে কি যে বলবো, খানিকটা আমার কারণেই এমন ঘটনা ঘটল। না না, খামোখা আপনার কারণে কেন? আমি যদি আপনাকে কেবিনে যেতে না দিতাম তবে আপনি বাসায় ফিরে যেতেন, অল্প একটু কষ্ট পেতেন, এখনকার মতো এতটা কষ্ট পেতে হতো না। শীতল এসে একাই খেয়ে নিল। তার সন্তানের কথা ভাবতে হবে এখন থেকে। না খেয়ে থাকা চলবে না। আজ থেকে শীতলের পৃথিবীতে একমাত্র সন্তান হলো সব। রাজকে সন্তান দেওয়ার প্রশ্নই ওঠে না। এই সন্তানের উপর কোনো অধিকার নেই ওর। শীতল রাতে খেতে বসেছে। তখনই রাজ কামরায় ঢুকলো। রাজকে যেন দেখতেই পেল না শীতল। সে নিজের মতো খাচ্ছে। রাজ কিছুক্ষণ শীতলের দিকে তাকিয়ে থাকলো। আসসালামু আলাইকুম। শীতল খাচ্ছে। কেমন আছো? তোমার শরীর ভালো? আমার বেবি কেমন আছে? কথা বলছো না কেন? অ্যাটলিস্ট সালামের উত্তর দাও। শীতল খাওয়া বন্ধ করে রাজের দিকে তাকিয়ে বলল, খাওয়ার সময় সালামের উত্তর দিতে নেই। খাওয়ার সময় বিরক্ত করবেন না। আপনার সন্তান সন্তান করছেন কেন? ও আমার সন্তান, ও যেন ভালো থাকে তাই খাচ্ছি। রাজ একটু হাসলো। একটু পর রাফিয়া খাবারের প্লেট নিতে এলো। রাজ ইজি চেয়ারে বসেছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। রাজ আর শীতল সালামের উত্তর দিল। বাহ ভাবি, তুমি তো দেখছি সব খাবার শেষ করে ফেলেছ। গুড। মোটেও না, ও খেয়েছে। আমার বাবু, সে একাই সব খেয়েছে। ও আচ্ছা, সে তো জন্মের আগেই এত খাচ্ছে, জানি না জন্মালে কত খাবে। রাজ রাফিয়াকে কাছে ডাকলো। রাফিয়ার গালে হাত দিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাইয়া? রাজ শীতলের দিকে তাকালো। নিজেও জানি না বোন, একটা কথা আছে তোমার সাথে। বলো না। তোমার পড়াশোনা কেমন চলছে? আল্লাহর দয়ে ভালো চলছে, ফার্স্ট ক্লাস। তুমি অবশ্যই ভালো নাম্বার পাবে ইনশাল্লাহ। আমিন আমিন। ভাই আমি যেতে পারি? কথা কি শেষ? রাজ দাঁড়িয়ে বলল, কথা শেষ হয়নি। তোমার গার্ডিয়ান হিসেবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ আমাকেই করতে হবে। তোমাকে সুপাত্রের হাতে তুলে দিয়ে ভাইয়ের দায়িত্ব পূরণ করতে চাই। আমি তোমার বিয়ে ঠিক করেছি। ছেলেটা মালয়েশিয়ার বিশিষ্ট বিজনেসম্যান, ধার্মিক। আশা করি তুমি অমত করবে না। কাল তোমার সাথে দেখা করতে আসবে। তোমার পছন্দ হলে কাল পরশু ডেট ফিক্সড করে শুভ কাজ সেরে ফেলব। রাফিয়ার হাত থেকে প্লেট পড়ে গেল। ঝনঝন শব্দ হলো। রাজ শীতলের দিকে তাকালো। শাকিলা নামের অর্থ কি জানো? শাকিলা ইসলামিক নাম, যার অর্থ সুন্দরী। জানো তো এখন সবাই সুন্দরের পূজারী। রাজকে তুমি ভুলে যাও, কিছু অ্যামাউন্ট নিয়ে চলে যাও এখনই। আমিও তোমাকে আলাদা কিছু অ্যামাউন্ট দেব, এতেই তোমার ভালো হবে। আপা, হতে পারেন আপনি শ্রেষ্ঠ সুন্দরী, কিন্তু আপনি যে ধারণা পুষে রেখেছেন তা ভুল। মহান আল্লাহর দৃষ্টিতে সুন্দর অসুন্দর বলে কিছু নেই। ওনার কাছে সুন্দর মন হলো সবচেয়ে দামি। সৌন্দর্য তো দুদিন পরে চলে যাবে, কিন্তু মনের সৌন্দর্যতা কখনো যাবে না। আপনি যে সৌন্দর্যে বড়াই করছেন তা কয়েক বছরের মাত্র, কিন্তু আমার মৃত্যু পর্যন্ত আমার মনের আর ইসলামের সৌন্দর্য থাকবে। এসব ফালতু লেকচার বন্ধ করো। এসব কথা ছাড়া তোমার তো কোনো ক্ষমতাই নেই।
রাজ তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। নেহাত রাজের সন্তান তোমার গর্ভে আছে, তাই বের করে দিচ্ছে না। এই বাড়িতে আইসে থাকতে পারছো। ডেলিভারির পর তোমার কি সিচুয়েশন হবে ভেবেছ? তখন তোমাকে তালাক দেওয়া হবে। এরপর আমি রাজকে নিয়ে নতুন জীবন শুরু করব। আপনার লজ্জা করে না অন্যের স্বামীর দিকে নজর দিতে? আমি এখনও ওনার স্ত্রী। আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি কথা বলার কে? বের হলে আপনি যাবেন, মেহমানের মতো থাকবেন, বাড়ির বউ হবার লোভ করবেন না। বিবাহিত ছেলের সাথে কেন সেটে থাকেন? মিনিমাম লজ্জাবোধ থাকলে আমার স্বামীর আশেপাশেও থাকবেন না আপনি। হাউ ডিয়ার ইউ, হু দ্য হেল আর ইউ? আমার লাগছে, হাত ছাড়ো। শাকিলা শীতলকে থাপ্পড় দিতে হাত বাড়াতেই শীতল হাত ধরে ফেলল। ননদিনী, এটা আপনার মতো বিদেশে থাকা মেয়ের তুলতুলে নরম হাত নয়, এটা গ্রামের সংগ্রাম করা মেয়ের শক্ত হাত। ইচ্ছা করলে হাত ভেঙে হাতে ধরিয়ে দিতে পারি, এর জন্য কারোর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। আপনার মা আপনাকে জন্মের পর থেকে সঠিক ধর্মীয় শিক্ষা দিতে পারেনি। আত্মীয় হিসেবে আমার কর্তব্য আপনাকে সঠিক শিক্ষা দেওয়া। এর জন্য বেত্রাঘাত করে চাপকে পিঠের ছাল আমি তুলে ফেলতে পারি। আর কখনো এমন পোশাক পরিধান করবেন না, কোনো পুরুষদের সামনে যাবেন না। সর্বদা নিজেকে ঢেকে রাখবেন, নিজের সম্মানের হেফাজত করবেন। ইমানদার নারী হওয়ার চেষ্টা করুন। ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতৃপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগুন, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। And say to the believing women that they should lower their gaze and guard their modesty, that they should not display their beauty and ornaments except what must ordinarily appear thereof, that they should draw their veils over their bosoms and not display their beauty except to their husbands, their fathers, their husbands' brothers, their sons, their husbands' sons, their brothers or their brothers' sons, or their sisters' sons, or their women, or the slaves whom their right hands possess, or male servants free of physical needs. Or small children who have no sense of the shame of sex, and that they should not strike their feet in order to draw attention to their hidden ornaments. And O ye believers, turn ye altogether towards Allah, that ye may attain bliss. রাজের সাথে শীতল এখন তেমন কথা বলে না। রাজ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ না উত্তর দেয়। তবে কি শীতল এত সহজে হার মেনে নিল? না, শীতল হার মানেনি। শেষ মুহূর্ত পর্যন্ত শীতল আল্লাহর উপর ভরসা রেখেছে। সে অপেক্ষা করেছে আল্লাহর রহমতের জন্য। আল্লাহর এত ক্ষমতা, নিশ্চয়ই তিনিই ভালো বুঝবেন কখন শীতলের পরীক্ষা শেষ হবে। আজ পাত্র আসবে। রাজ অফিস যায়নি। বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হবু জামাতা বলে কথা। গরু জবাই দেওয়া হয়েছে, এখন রান্না চলছে। কারিগররা মিষ্টি বানাচ্ছে।
নেত্রকোনা থেকে বালিশ মিষ্টি আনানো হয়েছে, মুক্তগাছার মন্ডা, অমৃতি, সেই সাথে জামালপুরের ছানার পোলাও এর বিশেষ অর্ডার আছে। হবু জামাই মিষ্টি খেতে পছন্দ করে খুব। 11টার দিকে রাত সব তদারকি শেষে ক্লান্ত হয়ে শুতে এসেছে। শীতল বেডে শুয়ে আছে, রাজ পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ ঘুমিয়ে রাজের ঘুম ভাঙল। বাহিরের আলো শীতলের মুখে পড়ায় আশ্চর্য রকমের সৌন্দর্য ছড়াচ্ছে। শীতলের নাকের ডগায় ঘাম চিকচিক করছে, পুরো গায়ে হালকা ঘামে চিকচিক করছে, চুলগুলো এলোমেলো হয়েছে। ঠিকমতো ঘুম হয় না শীতলের, তাই চোখের কোণে কালি জমেছে। চোখগুলোতে যেন মোটা করে কাজল মাখা হয়েছে। খুব সুন্দর লাগছে তাকে, কেমন একটা নেশা নেশা লাগছে রাজের। শীতলের কপালে একটা চুমু দিল, গালে একটু গাল ঘষে দিল। ঠোঁটগুলো সবসময় নড়ে শীতলের। শীতলের ঠোঁটে হালকা আঙুল দিয়ে আঙুল বুলিয়ে দিল রাজ। শীতল এখন গভীর ঘুমে আছে। পেট ব্যথা করছিল বলে ডক্টরের পরামর্শে হালকা ডোজের ঘুমের ওষুধ খেয়েছে। ডক্টর বলেছেন এমন সময় ব্যথা করবেই, তাই বলে ঘুমের ওষুধ খেতে হবে না মিসেস রাজ। না, তবুও দিন, মাঝে মাঝে খাবো। আমার মন আর শরীর এত খারাপ হয়ে যায় যে কাউকে ডাকার সাধ্য আমার হয় না।